পড়া শুরু করতেছি। পড়া হচ্ছে আজকের ধর আমরা আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোর্স পড়ছিলাম। আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোর্স দিয়ে বা সরি ওই ব্যাটারি দিয়ে শুরু করব আরকি। তড়িৎ বিশ্লেষণ কোর্স ছিল আর এখন গ্যালভানিক কোর্স বা ব্যাটারি যেটা, সেই ব্যাটারি নিয়ে পড়াশোনা করব আজকে। তো ব্যাটারির বেসিক জিনিসগুলা একটু দেখি। তারপরে এখানে ম্যাথ আছে কিছু। ওই ব্যাটারির ম্যাথগুলা তুলনামূলক সোজা, কিন্তু এটাই বারবার আসে। তো যদি আমার শীটটা থাকে তো সামনে নে। আজকে ব্যাটারি নিয়ে পড়াশোনা বা গ্যালভানিক কোষ আরকি। তো ফার্স্টে আসি যে এটার মেইন কাজ কি? ব্যাটারির মেইন কাজ তড়িৎ বিশ্লেষণ কোষ যেটা করতো, আমরা বাইরে থেকে বিদ্যুৎ দিতাম আর কোষের মধ্যে বিক্রিয়া ঘটতো। মানে বাইরে থেকে তড়িৎ শক্তি দিয়ে রাসায়নিক শক্তি উৎপাদন করছিলাম। এখানে তার উল্টাটা হবে, রাসায়নিক শক্তি ব্যবহার করে বাইরে বিদ্যুৎ পাবো। মানে ব্যাপারটা এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করা লাগবে, আ আগেরবার আমরা বাইরে থেকে যেহেতু বিদ্যুৎ দিচ্ছিলাম, আমরা একই ধাতুর দণ্ড নিয়েও ব্যাটারি যুক্ত করে, যেমন ২ টাই প্লাটিনামের তার অথবা ২ টাই কার্বন দণ্ড, এরকম নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণটা চালাইতে পারছি। ২ টা একই ধাতু ছিল। ব্যাটারির এক প্রান্তে এড করে দিলে একটা পজিটিভ হয়ে যাইত, আরেকটা নেগেটিভ হয়ে যাইত। বাট এখানে ২ টা ভিন্ন ধাতু নেওয়া লাগবে। কারণ এখানে কোনো ব্যাটারির সোর্স নাই। আই মিন সে নিজেই ব্যাটারি। সে নিজেই ব্যাটারি হিসেবে কাজ করবে। এই যে জয়েন দিছে, ফাতেমা জয়েন দিছে। এই কারণে আমাদের এবার ২ টা আলাদা ধাতু নেওয়া লাগবে। সো ধর আমরা কমন যে উদাহরণটা সেটাই নিচ্ছি, যে জিংক ধাতু নিলাম একটা, জিংক ধাতুর খন্ড, আরেকটা হচ্ছে কপার ধাতু দণ্ড আরকি। তো এখানে ২ টা আলাদা ধাতুর দণ্ডকে কি করা লাগবে? যে ধাতু নিছি তার লবণের মধ্যে ডোবানো লাগবে। যদি জিংক নেই তাইলে ধর এখানে জিংকের লবণ, সেটা জিংক 2+, সে জিংক সালফাইড হইতে পারে, ক্লোরাইড হইতে পারে। জিংক 2+ নিলাম। আর এখানে ধর কপারের দণ্ড নিছি, সো সাথে কপারের লবণ নিলাম। কপার সালফেট নিলাম। এবার এই ২ টাকে যদি আমি তার দিয়ে যুক্ত করে দেই, আর এখানে যদি একটা লাইট এড করে দেই। এই ফাতেমা আসছিস? আচ্ছা, তাই নাকি? তোরে আমি এন্ট্রি করতে দেই নাই? তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই। আচ্ছা, তুই আটকাইছিলি। ওকে। আচ্ছা, তো এরকম আমরা যদি ২ টা ধাতু নিয়ে তাদের এই ধাতুগুলাকে তার লবণের দ্রবণে ডুবায়ে তারপরে বাইরে তার দিয়ে একটা ব্যাটারির সাথে এড করে দেই। সরি, ব্যাটারি বলতেছি, একটা বাল্বের সাথে এড করে দেই। তাইলে ওই বাল্বটা জ্বলবে। আমি কিন্তু এখনো লবণ সেতু দেই নাই, তবুও বাল্বটা জ্বলবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আ আগে হ্যাঁ, কিছু বলতেছিস পূজা? আরে ধুর, কাজ নাই। তুই আমারে ওকে শোন। না, নাসরিন আজকে হালুয়া বানাইছিল, আমি খাইছি। আচ্ছা শোন, তো এখন হচ্ছে, আচ্ছা একটু, এখন আমাদের আ এই যে ২ টা ধাতু নিলাম, এই ২ টা ধাতুর মধ্যে একটা অ্যানোড হিসেবে কাজ করবে, একটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এটা আমার ঠিক করে দেওয়া লাগবে না। ওরা নিজেরাই ঠিক হয়ে নিবে অ্যানোড আর ক্যাথোড। কিন্তু আগেরবার কিন্তু আমাদের অ্যানোড আর ক্যাথোড ঠিক করে দেওয়া লাগছিল। ব্যাটারির পজিটিভ প্রান্তে, ব্যাটারির পজিটিভ প্রান্তে যে ধাতুটা ছিল সেটা ছিল অ্যানোড, আর নেগেটিভ প্রান্তে যেটা ছিল সেটা ছিল ক্যাথোড। এখানে এখন এই ২ ধাতুর নিজেরাই ঠিক করে নিবে কেউ একজন অ্যানোড হবে, কেউ একজন ক্যাথোড হবে। সেটা কিভাবে ঠিক হবে? সেটা ঠিক হবে, এই ২ টা ধাতুর মধ্যে সক্রিয়তা ভিন্ন। আমরা সক্রিয়তা সিরিজে যদি দেখি যে জিংক হচ্ছে সক্রিয়তা সিরিজে কপারের তুলনায় উপরে, আর কপার হচ্ছে জিংকের নিচে। তাই তো? তাহলে সক্রিয়তা সিরিজে যে উপরে, সে নরমালি কি করে? সক্রিয় সিরিজে আমরা ধাতুর সক্রিয়তা বলতে কি বুঝছিলাম অ্যাকচুয়ালি? কত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিতে পারে এইটার উপরে সক্রিয়তা বানাইছিলাম। সিরিজটা বানাইছিলাম। তার মানে এই জিংক আর কপারের মধ্যে জিংকের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাটা বেশি।
তাহলে যখনই আমি জিঙ্কের সাথে কপারকে অ্যাড করে দিব, তাহলে জিঙ্ক কি করবে? কপারকে ইলেকট্রন দিবে, ছেড়ে দিতে পারবে। তার মানে এই ক্ষেত্রে এই জিঙ্ক কপারকে ইলেকট্রন দিচ্ছে, আর কপার ওখান থেকে কপার 2+ গিয়ে ইলেকট্রন নিবে। তার মানে কে ইলেকট্রন ছাড়বে, কে নিবে, সেটা ডিপেন্ড করতেছে তাদের সক্রিয়তার উপরে। সক্রিয়তার উপরেই বেস করে একটা অ্যানোড হয়ে যাবে, একটা ক্যাথোড হয়ে যাবে। এবার আসি, তাহলে জিঙ্ক আর কপারের মধ্যে যেহেতু জিঙ্কের সক্রিয়তাটা বেশি, তাহলে সে অ্যানোড হবে। আচ্ছা, আমি এটা লিখতেছি, ও ইলেকট্রন ছাড়বে আর কি, অ্যানোড, আর এ হবে ক্যাথোড। এবার আসি চিহ্ন নিয়ে, এবার আসতেছি চিহ্ন নিয়ে। ওকে, হ্যাঁ, যে আমরা ওখানে অ্যানোড ছিল পজিটিভ আর ক্যাথোড ছিল নেগেটিভ। অ্যানোড আর ক্যাথোড অ্যাকচুয়ালি আমরা কিভাবে বলছিলাম যে অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞাটা আমরা এভাবে দিই, অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে অ্যানোডে যখন ওখানে জারণ ঘটছিল, যখন তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কেন ঘটছিল? অ্যানোড পজিটিভ হওয়ার কারণে ওখানে অ্যানায়ন আসছিল। অ্যানায়ন এসে অ্যানায়নের ইলেকট্রন বেশি থাকে, সেই ইলেকট্রনটা ছেড়ে দিছিল, এই জন্য ওখানে জারণ ঘটছিল। এইখানে কি হবে? এইখানে এই জিঙ্ক আর এই যে জিঙ্ক 2+, জিঙ্ক আর জিঙ্ক 2+, এইখান থেকে এই অ্যানোডে জারণ হওয়া মানে হচ্ছে জিঙ্ক যে তার ইলেকট্রনটা ছেড়ে দিবে। কিভাবে ছেড়ে দিবে? জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসতে থাকবে। জিঙ্ক তার ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসতে থাকবে। যদি দ্রবণে চলে আসতে থাকে, তাহলে ও দুইটা ইলেকট্রন এখানে রেখে দিয়ে আসবে, তাই না? যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল সেটা এখানে রেখে দিয়ে সে দ্রবণে চলে আসলো। কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে প্রতি মুহূর্তে এখানে দুইটা করে ইলেকট্রন অ্যাড হচ্ছে, তাহলে এই পুরো জিনিসটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে না? তার মানে এইখানে অ্যানোড নেগেটিভ। ওকে, এইখানে অ্যানোড নেগেটিভ, কারণ এখানে কিন্তু আমরা ব্যাটারি যুক্ত করি নাই। আগের বার ব্যাটারির পজিটিভ প্রান্ত ওখানে যুক্ত ছিল, এই জন্য অ্যানোডটা পজিটিভ হয়েছিল। এবার কোনো ব্যাটারির নাই, সে নিজেই তো ব্যাটারি হিসেবে কাজ করবে, সে অটোমেটিক পজিটিভ নেগেটিভ ঠিক হচ্ছে। তাহলে সেটা কিভাবে ঠিক হবে? যেহেতু জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসতেছে, দুইটা করে ইলেকট্রন যখন এখানে রেখে আসতেছে, তার মানে এই জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই, আচ্ছা, এখন এই ইলেকট্রন, এটা যেহেতু নেগেটিভ হয়ে গেছে, তার মানে এখান থেকে পজিটিভ ওখান থেকে যে দুইটা ইলেকট্রন নিবে, তো আলটিমেটলি এইটা নেগেটিভ, এটা তখন পজিটিভ। ওকে, তো এইখানে তার মানে চিহ্ন, অ্যানোডের কখনো চিহ্ন নেগেটিভ হইতে পারে, কখনো পজিটিভ হইতে পারে, ডিপেন্ড করবে সে তাকে কোথায় কি পারপাসে ইউজ করতেছি। যদি তড়িৎ বিশ্লেষণের উদ্দেশ্যে ইউজ করি, হ্যাঁ বল। হুম, না না, মানে ব্যাপারটা হচ্ছে কপারও এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে আসতে পারবে, কিন্তু এই দুইটার মধ্যে তুলনামূলক প্রবণতাটা, জিঙ্কের প্রবণতাটা বেশি। জিঙ্কের প্রবণতাটা বেশি, ওটা আমরা সামনে গিয়ে আরেকটা পড়বো, নার্নেস্টের সমীকরণ বলে একটা সমীকরণ পড়বো, তখন আবার আরেকটু ডিটেলস ভাবে বুঝবো যে এক্স্যাক্টলি দুইটার মধ্যে এই কাহিনীটা হচ্ছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ওখানে কপার থেকে কপার 2+, এটা একটা উভমুখী প্রসেস চলতে থাকে, বাট দুইজনের প্রবণতাটা ভিন্ন। জিঙ্কের এই প্রবণতাটা বেশি, তো জিঙ্কের মধ্যে সবসময় এই দিকে আসার বিক্রিয়াটা বেশি ঘটবে, মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার প্রবণতাটা বেশি। আর ওখানে কপার 2+ থেকে কপার হওয়ার প্রবণতাটা, মানে উল্টা বিক্রিয়াটা ঘটার প্রবণতাটা বেশি। কথা কি বোঝা যায়? পূজা, এই জিনিসটা নিয়ে আবার আমরা সামনে পড়বো, যে এক্স্যাক্টলি এখানে বিভবটা কোত্থেকে আসতেছে, ওটা নিয়ে আবার পড়বো। আচ্ছা, ওকে। তো সবসময়ই ব্যাটারির মধ্যে বা গ্যালভানিক কোষের মধ্যে অ্যানোড নেগেটিভ হবে, ক্যাথোড পজিটিভ হবে, যে কোনো একটা মনে রাখতে হবে, তাইলে উল্টা বাকি ওই তড়িৎ বিশ্লেষণে তার উল্টাটা ঘটবে, কিন্তু এটা যেন উল্টাপাল্টা না হয়। তাহলে প্রথম পয়েন্টটা ছিল যে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়া ঘটবে, বাইরে পাচ্ছি কারেন্ট, মানে আমরা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারতেছি। আর এখানে আমরা অ্যানোড ক্যাথোড কিভাবে তৈরি হচ্ছে, সক্রিয়তা সিরিজের উপরের ধাতু সেইটা অ্যানোড হিসেবে কাজ করবে, নিচের ধাতুটা হচ্ছে
ক্যাথোড হিসেবে কাজ করবে। আর ২ টা ধাতুকে অবশ্যই তাদের লবণের দ্রবণে ডুবায়ে আমরা এখানে তড়িৎদ্বার তৈরি করতেছি এবং একটা তার দিয়ে সংযোগ দিচ্ছি। তো এই অবস্থায় তাদের মধ্যে যে বিক্রিয়াটা হইতে থাকবে, বিক্রিয়াটা যদি আমরা এভাবে একটু দেখাই, যে এখানে তার মানে অ্যানোডে কি হচ্ছে, যদিও 9, 10 এগুলা কিছুটা পরে আসছিলি। এখানে অ্যানোডে কি হচ্ছে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হচ্ছে। এটাকে আমরা এভাবে জেনারেলি এভাবে দেখাইতে পারি যে ধাতু, এই যে এভাবে লিখলাম M1, এটা এক নাম M1 ধাতু, আই মিন মেটাল 1, এটা হচ্ছে মেটাল 2। তো M1 ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে, ইলেকট্রন ছেড়ে দেওয়াটাকে আমি এভাবে দেখাচ্ছি মাইনাস, ধর জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়ছে। তো এই ধাতুর যোজনী যদি n হয় তাহলে সে n সংখ্যক ইলেকট্রন ছাড়বে, n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিয়ে সে M1, জিঙ্ক যেমন 2+ হয়ে গেছে, এটা M1 n+ হয়ে যাবে। এটা আমি জেনারেলি লিখলাম। আর এখন যদি জিঙ্কের জন্য লিখি তাহলে জিঙ্কের জন্য ব্যাপারটা এরকম, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়েছে। এরকম আমি যদি ওই সাইডে কপারের জন্য লিখি, ওটাকে যদি জেনারেলি লিখি তাহলে ক্যাথোডে যেটা হচ্ছে, এখানে কপার 2+ ছিল, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি M2 ধাতুর আয়ন, আয়নটাকে আমি M+ দিয়ে লিখলাম, একটা N আর একটা M দিয়ে লিখলাম। তো এই M2 M+, যার যোজনী M, সে M সংখ্যক ইলেকট্রন নিছে, নিয়ে সে আবার ধাতু হয়ে গেছে। মানে এইখানে ধাতু থেকে আয়ন হয়, এখানে আয়ন থেকে ধাতু হয়, ব্যাপারটা এরকম। তো এটাকে যদি এবার কপারের জন্য লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, কপার 2+ প্লাস 2 ইলেকট্রন এখান থেকে কপার, কপার 2+ প্লাস 2 ইলেকট্রন এখান থেকে কপার আসতেছে। ওকে, এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন আহ কি বলে, যারা লবণ সেতুর ব্যাপারটা এখনো আসি নাই আমি, লবণ সেতু দেওয়া লাগবে, পরে আসতেছি। কিন্তু এই বিক্রিয়া কিন্তু হবে। এখন কথা হচ্ছে, আহ এই অ্যানোডে তার মানে সবসময় জারণ বিক্রিয়া ঘটতেছে। এই জন্য এখানে একটা এই প্রবণতাটাকে, অ্যানোডের যে জারণ বিক্রিয়া ঘটার প্রবণতা, তো এইটাকে আমরা এভাবে বলবো যে অ্যানোডের জারণ প্রবণতা বেশি, অথবা এভাবে বলবো অ্যানোডের জারণ বিভব বেশি। এটা নিয়ে আবার আমরা সামনে ডিটেলস পড়বো। তো আপাতত এইটুকু জানতেছি আমরা যে অ্যানোডে জারণ প্রবণতা বেশি, তার মানে অ্যানোডের জারণ বিভব বেশি, এই কথাটা একটু মনে রাখা লাগবে। তো অ্যানোডের জারণ বিভব বেশি, আমার শীটের মধ্যে এই জিনিসটা লেখা আছে। এরকম ক্যাথোডের মধ্যে বিজারণ বিক্রিয়া হচ্ছে, তো ক্যাথোডের বিজারণ প্রবণতা বেশি, বা এভাবে বলতে পারি তার বিজারণ বিভব বেশি। তাহলে অ্যানোডের জারণ বিভব বেশি, ক্যাথোডের বিজারণ বিভব বেশি। জারণ বিভব বিজারণ বিভব কি, ওগুলা নিয়ে আবার আমরা সামনে পড়বো, আলাদা একটা টপিক পুরা পড়া লাগবে ওইটা নিয়ে। তো এই জারণ বিভব আর বিজারণ বিভব, এই দুইটাকে যদি আমরা একসাথে করি, ওই দুইটাকে যোগ করলে আমরা পুরা কোষের বিভবটা পাই। ওই যে আমরা লিখি যে ব্যাটারির তড়িৎচালক শক্তি বা ব্যাটারির যে বিভব যেটা লিখি, সেটা অ্যাকচুয়ালি অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবকে যোগ করে লিখি। তাইলে একটা কোষের মোট ভোল্টেজ কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস যোগ করা লাগতেছে। তো এভাবে লিখতেছি, এই ই নট সেল, এই ই দিয়ে বোঝায় ইএমএফ বা তড়িৎচালক শক্তি অথবা বিভব, এই নট সাইনটা দিয়ে বোঝায় প্রমাণ অবস্থায় আছে, মানে হচ্ছে 25°C তাপমাত্রা আর 1 ATM চাপ, এই অবস্থায় আছে। আর সেল দিয়ে তো কোষ বোঝাচ্ছি, তার মানে এই পুরা কোষটার প্রমাণ অবস্থায় বিভব, এটাকে প্রমাণ কোষ বিভব বলে, সেটা কত হবে? আচ্ছা, প্রমাণ অবস্থা হওয়ার জন্য আরেকটা ব্যাপার দরকার। প্রমাণ অবস্থা হওয়ার জন্য এইখানে ঘনমাত্রা অবশ্যই 1 মোলার করে হইতে হবে। তার মানে প্রমাণ অবস্থা হওয়ার জন্য কয়েকটা কন্ডিশন, একটা হচ্ছে ঘনমাত্রা 1 মোলার, আর হচ্ছে এটার যেটা বলবো যে ওই তাপমাত্রা হচ্ছে 25°C আর চাপ হচ্ছে 1 ATM। এগুলা হচ্ছে একটা কোষের প্রমাণ বিভব নির্ণয় করার জন্য এই কন্ডিশনগুলা মেনটেন করা লাগবে। তো এটাকে আমরা ই নট সেল দিয়ে দেখাই। তাহলে ই নট সেলটা দুইটা জিনিসের যোগফল হবে, অ্যানোডের জারণ বিভব
ক্যাথোডের বিজারণ বিভব। তার মানে কোষের মোট বিভব সেটা দুইটা জিনিসের যোগফল। একটা হচ্ছে অ্যানোডের এই ই দিয়ে বুঝাচ্ছি বিভব বা ইএমএফ, অ্যানোড দিয়ে অ্যানোডের, আর এটা হচ্ছে প্রমাণ অবস্থা। আর অ্যানোডের যে জারণ বিভব এটা বুঝাবো কেমনে, এইখানে অক্সিডেশন OX, ওকে, অক্সিডেশন প্লাস কি যোগ করা লাগতেছে, ক্যাথোড, এই ক্যাথোড লিখলাম, ক্যাথোডের ইএমএফ, ক্যাথোডে কি হয় বিজারণ হয়, এইখানে রেডক্স আর ইডি, ওকে, রিডাকশন, রিডাকশন অক্সিডেশন, এই দুইটার অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব নিয়ে আমাদের টোটাল কোষ বিভবটা আসতেছে, ওকে। এগুলা কিন্তু প্রাথমিক আইডিয়া বা বেসিক আইডিয়া। এই ইকুয়েশন গুলা কেন আসতেছে, জারণ বিভব কি বিজারণ বিভব কি, এগুলা নিয়ে আলাদা পড়াশোনা আছে আমাদের। আচ্ছা, তাহলে ওইটা পুরোটা যোগ করলে আমরা একটা কোষের মোট বিভব পাই, ওকে। এখন এইটাকে আরেকভাবে যদি দেখাইতে চাই, এটাকে এভাবে দেখানো যাবে, ওকে। আমরা একটু একটা সংকেত ইউজ করতেছি। সংকেতটা হচ্ছে একটা কোষকে পুরাপুরি প্রকাশ করার জন্য, ধর এইটা, এই তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড বা এটাকে বলে জারণ তড়িৎদ্বার, আর ওটা হচ্ছে ক্যাথোড বা বিজারণ তড়িৎদ্বার। এটাকে আমি সংক্ষেপে কিভাবে দেখাইতে পারবো, একটা তড়িৎদ্বারকে এভাবে দেখানো যায়। ধর আমরা এটাকে, এখানে যেহেতু জারণ হচ্ছে, এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে জিঙ্ক, আর দ্রবণ হিসাবে আছে জিঙ্ক সালফেটের লবণ বা জিঙ্ক সালফেট লবণ, আই মিন জিঙ্ক আর জিঙ্কের লবণ। এই তড়িৎদ্বারটাকে আমি সংক্ষেপে প্রকাশ করতে পারবো এভাবে, জিঙ্ক লিখবো, পাশে জিঙ্ক সলিড অবস্থায় আছে, একটা টান, এইখানে জিঙ্ক সালফেট অ্যাকোয়াস, এইভাবে এই পুরা তড়িৎদ্বারটাকে দেখানো যাবে। তার মানে এখানে বোঝাচ্ছে জিঙ্ক আমি ধাতুর দণ্ড নিছি, আর জিঙ্ক সালফেট নিছি দ্রবণ আকারে, এই মাঝখানে জিঙ্ক, এই টানটা দিয়ে জিঙ্ক আর জিঙ্ক সালফেটের দ্রবণ, সেটাকে আলাদা করে বোঝানো হচ্ছে। এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারবো, জিঙ্ক সলিড জাস্ট শুধু জিঙ্ক 2+, এভাবেও লেখা যায়। তার মানে এই তড়িৎদ্বারটা, এটা হচ্ছে জারণ তড়িৎদ্বার বা অ্যানোড, যেটাকে আমি এভাবে দেখাইতে পারবো, জিঙ্ক জিঙ্ক 2+। বা আমি যদি জেনারেল ভাবে লিখতে চাই, তাহলে এটা এমন ছিল, এইখানে তাহলে দ্রবণে আছে, ধর এটা এমন, এমন ধাতু ছিল, তো এই সাইডে লিখি, ধাতুর দ্রবণটা ছিল এমন N+। এভাবে যদি লিখি তাহলে একটা জেনারেল আমরা তড়িৎদ্বারকে এভাবে দেখাইতে পারবো, এমন N+। এভাবেই তড়িৎদ্বারটাকে দেখানো যায়। আচ্ছা, একইভাবে ওই তড়িৎদ্বারটাকে আমি এভাবে লিখতে পারবো যে ওখানে কপার আছে, কপার আর কপার 2+, এভাবে লেখা যাবে। অথবা জেনারেলি দেখাইলে এভাবে M2, এই তার মানে এইটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক 2+ তড়িৎদ্বার, ওটা হচ্ছে কপার 2+ তড়িৎদ্বার। এইটুক সবাই বুঝছিস কিনা? আচ্ছা, যদি বুঝিস তাহলে এখন আমরা এই যে এখানে অ্যানোড অক্সিডেশন যে লিখছি, এটাকে ম্যাথ করার সময় আমরা সংক্ষেপে ওই জিনিসটাকে এভাবে লিখতে পারবো, ওই অ্যানোডে যে অক্সিডেশন হচ্ছে, তো আমরা ওইখানে অ্যানোডের জায়গায় লিখে দিব যে কোন তড়িৎদ্বার এবং কিভাবে বিক্রিয়াটা হচ্ছে, একবার এভাবে লিখতে পারবো জিনিসটা। আমি একটু এখানে মুছি। আমরা এই পুরা তড়িৎদ্বারটাকে, ওইটার যদি বিভব বের করতে চাই, তাহলে সেটাকে এভাবে লিখতে পারবো, ই নট সেল, এটা ইকুয়ালস টু হবে ই নট, অ্যানোডে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, তো কি থেকে কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। এই পুরা সেলটার জন্য আমি এটাকে এভাবে লিখতে পারবো যে অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তখন আর আমার অ্যানোড এখানে অক্সিডেশন লিখে দেওয়া লাগবে না, এখানে আমি অক্সিডেশন বুঝাই দিছি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, অক্সিডেশন বুঝাই দিছি। আর একইভাবে ওখানে যদি আমি ক্যাথোডেরটা লিখতে চাই, ক্যাথোডে যে রিডাকশন হচ্ছে সেটা আমি বুঝাই দেব, আই মিন কপার 2+ থেকে কপার হচ্ছে,
এটাকে এভাবে লিখে দিব কপার 2+ থেকে কপার। কথা কি বোঝা গেল? আমরা এটাকে এভাবেও লিখতে পারবো। যে কোনো তড়িৎদ্বার ইসের জন্য, মানে ব্যাটারির জন্য এভাবেও দেখাইতে পারবো জিনিসটা। তো যদি জেনারেলি বলতে চাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম, এটার জন্য M1 N+ আর এখানে লিখতে পারতাম M2M+ থেকে M2 থেকে M2 এভাবেও লিখতে পারতাম। আচ্ছা, যা হোক। তো এখন আমরা এই পুরা কোষটাকে যদি একটা সংকেত আকারে দেখাইতে চাই, তাহলে সেইটাকে আমরা শর্টকাটে একটা সংকেত দিয়ে দেখাইতে পারবো, সেটাকে বলি আমরা কোষ সংকেত। তো সেইটা লেখার জন্য তার আগে আরেকটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে আমাদের এই পুরা বিক্রিয়াটা কিছুক্ষণ চলার পরে লাইটটা অফ হয়ে যাবে যদি আমরা লবণ সেতু না দিই। তো লবণ সেতু ব্যবহার করার তাৎপর্য কি সেটাও আমরা জানবো আগে। একটু মানে আর কি এগুলা পড়ার পরে আমরা জানবো যে লবণ সেতুটা অ্যাকচুয়ালি কি কি কাজ করতেছে। তো আমরা যদি লবণ সেতু না ইউজ করি তাইলে প্রথমে কিছুক্ষণ লাইটটা জ্বলার পরে একসময় বন্ধ হয়ে যাবে, একসময় আর কারেন্ট ফ্লো হবে না। তার মানে আমাদের যদি কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো আমরা চাই যে চলতে থাকুক বিক্রিয়াটা, তাহলে আমাদের এখানে একটা ইউ আকৃতির কাঁচ নল দেওয়া লাগবে, যেই কাঁচ নলের মধ্যে একটা এখানে ইউ শেপের কাঁচ নল যেটা ডুবানো থাকবে। এখানে কাঁচ নলটার ভিতরে কোনো একটা লবণ, সেটা KCl হইতে পারে বা NaCl হইতে পারে, যেটাই হোক সেটা সম্পৃক্ত দ্রবণ মানে পানি বেশি পরিমাণে থাকবে, সম্পৃক্ত দ্রবণ থাকবে, সেটা দিয়ে দিব। আর এই দুই সাইডে তুলা অথবা কোনো মেমব্রেন দিয়ে রাখতে হবে ওখানে, যাতে একবারে না চলে আসে জিনিসটা। আর এই পুরা জিনিসটা ওই এগার এগার সল্ট বা হচ্ছে এগার এগার মিক্সচারের মধ্যে থাকবে, আই মিন আঠালো যাতে থাকে। কারণ নর্মাল যদি দ্রবণ নিতাম তাহলে সেটা হুট করে পড়ে যাবে। পুরা জিনিসটা একটা এগার এগার মিশ্রণের মধ্যে থাকবে, জেলি লাইক একটা অবস্থা হবে, যাতে KClটা জেলির মতো থাকবে, যাতে KClটা ওইটা জাস্ট চুয়ে চুয়ে এখানে আসতে পারে। হুট করে পানি দেওয়া মানে কি, পানির মতো দ্রবণ যদি এটাকে এখানে রাখি ধাপ করে পড়ে যাবে জাস্ট। তো সেটা যাতে না হয়, K+ আর Cl- এরা যেন প্রয়োজন মতো এখানে স্লোলি মুভ করতে পারে, এই জন্য এখানে তুলা থাকবে। আর এখানে একটা ওই জেলির মতো এগার, যেটা সেটা হচ্ছে জেলি লাইক একটা সাবস্টেন্স, তার মধ্যেই KCl এর দ্রবণটা থাকবে। এবং একটু পর পর এই লবণ সেতুটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এই KClটা প্রয়োজন মতো এখানে চলে আসবে। দ্রবণ একটু পর পর চেঞ্জ করে দেওয়া লাগবে KCl। তো লবণ সেতুর কাজ কি, সেটা কিভাবে কাজ করে, সেটা না দিলে কেন বিক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস সামনে যেয়ে পড়তেছি। আচ্ছা, তো এই পুরা সবগুলা শেষ করার পরে আমরা এই পুরা কোর্সটাকে জাস্ট একটা সংকেত দিয়ে দেখাইতে পারবো। তো সেইটার জন্য আমাদের যে জিনিসটা আছে, এটা একটু মুছি। তো এই পুরা কোর্সটার মধ্যে যে বিক্রিয়া হচ্ছে সেই অনুযায়ী যদি আমরা এই কোষটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার যেটা করা লাগবে, নিয়ম হচ্ছে সবসময় বাম সাইডে অ্যানোডকে লিখতে হয়। আরো একটা ব্যাপার, যদি পরীক্ষায় চিত্র এভাবে দেওয়া থাকে, নর্মালি সবসময় বাম সাইডে অ্যানোডকে লিখতে হয়। তো চিত্র আঁকা থাকলে বামে যা দেওয়া থাকবে সেটাকেই অ্যানোড হিসেবে আমরা ধরবো, বা মেথডটাও তাই। তবে আরো মেথড আছে অ্যানোড ক্যাথোড বুঝার, ওই যে কার জারণ বিভব বেশি বিজারণ বিভব বেশি ওগুলা দিয়ে। তবে নর্মালি রুল, আচ্ছা শোন যেটা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা অবস্থা। আচ্ছা শোন, তাইলে এবার আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ তুলে দিচ্ছে আস্তে আস্তে, ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন মানে আমাদের এখন অভ্যস্ত হওয়া লাগবে এই এই জীবনের সাথে আর কি, অভ্যাস করে নেওয়া লাগবে। তো এখন এই পুরা পুরা জিনিসটাকে যদি আমরা সংকেত আকারে দেখাইতে চাই, মানে আমরা শর্টকাটে বলে দিতে পারবো এই পুরা ব্যাটারিটা নিয়ে, সেটা কিভাবে? নিয়ম হচ্ছে ওই বললাম, যদি চিত্র আঁকা থাকে তাহলে চিত্রের মধ্যে সবসময় বাম সাইডে অবশ্যই অ্যানোড, ডান সাইডে ক্যাথোড হবে। নরমালি এই উল্টাপাল্টা করা হবে না বা চিত্র যদি দেওয়া থাকে উদ্দীপকে। আর তবু আমরা আমাদের আরো কিছু ইয়া থাকে,
মানে প্যারামিটার দেখে আমরা অ্যানোড ক্যাথোড যাচাই করে নিতে পারবো, সেটাও আমরা করব। তো যখন সংকেত লিখতে হবে, কোষ সংকেত, নিয়ম হচ্ছে বাম সাইডে আগে অ্যানোডটাকে দেখাইতে হয়। তো অ্যানোড কি দিয়ে তৈরি করছিলাম? জিঙ্ক থেকে জিঙ্ক আর জিঙ্ক 2+ দিয়ে। তো অ্যানোড লিখতেছি আগে জিঙ্ক 2+। তো এইটা লেখার সময় এখানে সলিড, অ্যাকোয়াস এই জিনিসগুলা উল্লেখ করে দেওয়াটা বেটার। মানে নিয়ম অ্যাকচুয়ালি উল্লেখ করে দেওয়া, তবে না দিলেও মাঝে মাঝে স্যাররা তবে তারা উল্লেখ করে দিবে। আচ্ছা, ফার্স্টে এইটা জিঙ্ক, আর জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, এটা হচ্ছে বাম সাইডে লিখলাম। তারপরে এই যে লবণ সেতু দিছি, লবণ সেতু দেওয়া হলে এরকম ডাবল টান দিতে হয়। আর যদি লবণ সেতু না দিয়ে একই পাত্রের মধ্যে করা হইতো, যেমন 9-10-এ মনে হয় যে ড্যানিয়েল কোষটা পড়ছিলি, একই পাত্রের মধ্যে, একটা ছিল কাচের পাত্র আর একটা ছিল কাদামাটির পাত্র, মনে আছে কি? মানে এই পুরো ব্যাপারটা আমরা একটা পাত্রের মধ্যেও করতে পারতাম। একটা পাত্রের মধ্যে মাঝখানে একটা মেমব্রেন দেওয়া যাইতো। শুনতেছিস তোরা? প্রীতি, মনে আছে কি এটা? আচ্ছা, যদি মনে না থাকে সমস্যা নাই, মানে আমি একটু মনে করাই দিচ্ছি। মানে এই পুরো কাহিনীটা আমরা এরকম ইয়া না দিয়ে, লবণ সেতু না দিয়ে, আমি এই জিনিসটাকে এভাবেও ঘটাইতে পারতাম। এরকম একটা পাত্র নিতাম, পাত্রের মধ্যে মাঝখানে একটা মেমব্রেন দেওয়া থাকতো, মেমব্রেন দিয়ে এই সাইডে জিঙ্ক আর জিঙ্ক 2+ নিতাম, এই সাইডে কপার আর কপার 2+ নিতাম, তারপরে মাঝখানে তার দিয়ে যুক্ত করে দিতাম। এভাবেও জিনিসটা করা যেত, মানে একই পাত্রের মধ্যে মাঝখানে একটা মেমব্রেন দিয়ে। সেক্ষেত্রে কি প্রবলেমটা হইতো, মানে এমনি বিদ্যুৎ চলতো, কন্টিনিউয়াসলি বিদ্যুৎ চলতো, কিন্তু তাতে মোট বিভবটা কমে যেত। কেন কমে যেত সামনে পড়বো। তো এখন কথা হচ্ছে এভাবেও করা যেত, সেটা সামনে বলবো। ওকে, আচ্ছা। তো এই যে আম, এই অবস্থায় যদি বানাইতাম তাইলে এরকম একটা টান দেওয়া হয়। যদি একই পাত্রের মধ্যে মেমব্রেন নিয়ে অ্যানোড আর ক্যাথোড আলাদা করা থাকে তাহলে একটা টান দেওয়া হয়, যদি লবণ সেতু থাকে তাহলে দুইটা টান দেওয়া হয়। তবে আমরা সবসময় দুইটা টান দিব, কারণ আমরা নর্মালি এই প্রসেসটাই ইউজ করব সব জায়গায়। ওকে, আচ্ছা। কোথায়? হ্যাঁ, এটা এটা হচ্ছে অ্যানোড যা দিয়ে বানাইছে। ওকে, হ্যাঁ। আর অ্যানোডে কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। ক্যাথোডে কি হয়েছে, ক্যাথোডে কপার 2+ থেকে কপার হয়েছে। তো আমরা এবার ক্যাথোডটা লিখবো কপার 2+ থেকে, কপার 2+ অ্যাকোয়াস, সেখান থেকে কপার হয়েছে সলিড। এটা হচ্ছে পুরা কোষটার সংকেত, পুরা কোষটার সংকেত। মানে এটা দিয়ে আমি বুঝে যাব, এত কিছু আমাকে না এঁকে দিয়ে জাস্ট খালি যদি এটা লিখে দেয় আমি বুঝে যাব এটা এমন একটা ব্যাটারি যার অ্যানোড তৈরি হয়েছে কপার দণ্ডকে, সরি, জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে ডুবায়, আর ক্যাথোডটা তৈরি হয়েছে কপার দণ্ডকে কপার সালফেট দ্রবণে ডুবায়, যার মধ্যে অ্যানোডে বিক্রিয়া হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে অ্যানোডে, ক্যাথোডে কপার 2+ থেকে কপার হয়েছে। এটা আমরা বুঝে যাব। কথা কি বোঝা যায়? ওকে। আর এই সাইডে ব্যাটারির যে বিভবটা যত হয় সেটা লিখে দেওয়া থাকে, যে ই নট সেল কত হয় এটা এখানে লিখে দেওয়া হয়। তো আপাতত দরকার নাই, আমরা যখন ফার্স্টে এই সামনে গিয়ে যখন ম্যাথ ট্যাথ করবো, তো এই ব্যাটারির নর্মাল বিভবটা যেটা আসে আমি এখানে লিখে দিচ্ছি। এখানে বিভবটা আসবে হচ্ছে 1.1 ভোল্ট, প্লাস 1.1 ভোল্ট। তো এরকম পুরো একটা ব্যাটারি লিখে পাশে ব্যাটারিটার বিভবটা লিখে দেওয়া হয়। তার মানে এটা হচ্ছে আমাদের কোষ সংকেত, একটা কোষকে পুরোপুরি রিপ্রেজেন্ট করার যে সংকেত দিয়ে আমরা চিত্রনায়কেও বলে দিতে পারবো এই কোষের মধ্যে কি অ্যানোড হিসেবে ইউজ হয়েছে, কি ক্যাথোড হিসেবে ইউজ হয়েছে, আর কি বিক্রিয়াটা হয়েছে। তো তোকে পরীক্ষায় যেটা করা হবে, পরীক্ষায় তোকে এরকম আহ দুইটা ধাতু বলে দিয়ে, আই মিন উদ্দীপকে বলবে এই দুইটা ধাতু নিয়ে একটা ইয়া তৈরি করো, কি বলে এটার নাম, ব্যাটারি তৈরি করো, বা রাসায়নিক কোষ গঠন করে কোষ বিক্রিয়া ও কোষ সংকেত লেখো, এরকম বলবে। তো আমরা দুই একটা উদাহরণে যাচ্ছি। মুসলাম, পূজা ঘুমাবি কয়টায়?
হ্যাঁ, হ্যাঁ। ঘুমাবি কয়টায়? রাত্রে ঘুমাবি কয়টায়? আরে তুই এমন করতেছিস কেন? জিজ্ঞেস করছি বল। আচ্ছা, আচ্ছা। মানে এমনি কি আ কলেজ কি পড়া দিয়ে রাখে? যে এগুলা, এগুলা পড়বা বা এগুলা দেখে এরকম দেখে কি? মানে কলেজ থেকে অন অনলাইনে কি মানে আরকি অনলাইন ক্লাসগুলা যে নিচ্ছে এগুলার জন্য কি পড়া দেয়, পড়া আদায় করে এরকম কি কোনো কিছু আছে? এরকম তো নাই। যদি ওই তোদের ওই যে পরি মানে অনলাইনে এক্সাম-টেক্সাম এগুলা কি নিবে? আচ্ছা মানে ব্যাপার হচ্ছে তারা ক্লাসটা এজন্যই করাচ্ছে যাতে পোলাপান অভিযোগ না করতে পারে যে সিলেবাস শেষ হয় নাই। এই তো ব্যাপারটা? ওকে। আচ্ছা এবার আ তো আসি ওই যেটা বলতেছিলাম। তো আমাদের এরকম কিছু কোয়েশ্চেন আসবে। এগুলা আসে গ নাম্বারে এবং এই চ্যাপ্টারটার কোয়েশ্চেন গুলা তুলনামূলক সোজা। এজন্য যে তোর আ এই যে কিছু প্যাটার্নের কোয়েশ্চেন এগুলাই বারবার ঘুরে ফিরে আসে। আর নরমালি এই চ্যাপ্টার থেকে পোলাপান আ কোয়েশ্চেন ছাড়ে না। যদি আসে অবশ্যই অ্যান্সার করে। একটু ওয়েট। কি হইছে? আন্টি কি চেতে আছে নাকি রে? আচ্ছা এখন আয়। তো আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি। ধর তোকে বলা হইল যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ। অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ এই ২ টা ধাতু দিয়ে কথা বলিস না তো। এই পূজা, তোর কি কাজ নাই? তুই কি অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ এই ২ টা নিয়ে এই ২ টা ধাতু দিয়ে বলল যে এই ২ টা ধাতু নিয়ে আ একটা ব্যাটারি গঠন করো। আর এটার কোষ বিক্রিয়াটা লেখো, কোষ সংকেত লেখো। তো আমাদের ফার্স্ট এ যেটা করা লাগবে, আমাদের ওই ব্যাটারি গঠন করার জন্য অ্যানোড আর ক্যাথোড বানানো লাগবে। তো এইখানে কে অ্যানোড হবে, কে ক্যাথোড হবে? অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজের মধ্যে অ্যা অ্যালুমিনিয়াম অ্যানোড হবে। কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে সক্রিয়তা সিরিজে উপরে। তাইলে এইখানে আমরা এই ফাতেমা আছিস তো? ওকে। এই ম্যাঙ্গানিজ হচ্ছে ক্যাথোড। ওকে। তো অ্যালুমিনিয়াম নিছি, সাথে অ্যালুমিনিয়ামের লবণ নিতে হবে। তো আমরা অ্যালুমিনিয়ামের লবণ আমরা যেকোনোটাই নিতে পারি। তো এইখানে অ্যালুমিনিয়াম 3+ আর ধর সালফেট 2-। এরকম। হ্যাঁ, বল। উম হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষ নিয়েই তো এখন যা পড়তেছি সব। ব্যাটারি। কোশ্চেনটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ ২ টা ধাতু তোকে দিয়েছে, দিয়ে বলছে এই ধাতু দিয়ে কোষ গঠন করে সেই কোষের কোষ বিক্রিয়া লেখো এবং কোষ সংকেত লেখো। এভাবে আসবে। আবার উল্টাভাবে বলতে পারে, কোষ সংকেত দিয়ে বলতে পারে, বিক্রিয়া লেখো এভাবে বলতে পারে। যেভাবেই বলুক একই পারবি, সমস্যা নাই। তো ১ম কাজ হচ্ছে আ কোনটা অ্যানোড হবে, ক্যাথোড হবে ঠিক করে ফেললাম। যে সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম উপরে, ম্যাঙ্গানিজ নিচে। সো অ্যালুমিনিয়ামকে বাম সাইডে আঁকলাম। কারণ বাম সাইডে নরমালি আমরা অ্যানোড আঁকি। আর ডান সাইডে ক্যাথোড আঁকি। সো এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এবার বাকি বাকি কাজগুলা শেষ করি। আ কি করব? আচ্ছা। তো এইখানে আমরা ব্যাটারি এড করলাম। আর ওই লবণ সেতু যেটা দেওয়া লাগবে, লবণ সেতু সবসময় দেখাই দেব আমরা। এটা হচ্ছে KCl আছে ধর এটার মধ্যে। ওকে শোন এখন আ এই পুরা কোর্স কমপ্লিট করলাম। এটা গেল জাস্ট ১ম অংশ। এরপরে হচ্ছে বলছে কোষ বিক্রিয়া লিখতে হবে। কোষ বিক্রিয়া। তো এখন কোষ বিক্রিয়া লিখি। তো
তো অ্যানোডে কি হয়েছে সেটা লিখবো, ক্যাথোডে কি হচ্ছে সেটা লিখবো। ওকে, এই সাইডে অ্যানোড লিখতেছি। ওকে, এখানে অ্যানোডে কি থেকে কি হবে? অ্যানোডে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হবে। তো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হইতে গেলে 3টা করে ইলেকট্রন ছাড়বে, মানে যত যোজনী ততগুলো ইলেকট্রন ছাড়বে। তো অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে অ্যালুমিনিয়াম 3+ হবে। এখানে বেটার হয় যদি সলিড অ্যাকোয়াস লিখে দিই, এটা সলিড, এটা অ্যাকোয়াস। ওকে, একইভাবে ক্যাথোডে কি হবে? ক্যাথোডে Mn2+ থেকে Mn হবে। Mn2+ থেকে 2টা ইলেকট্রন নিয়ে Mn হবে। এইটুক হচ্ছে নরমাল কোষ বিক্রিয়া, এই 2টা অর্ধ বিক্রিয়া। তো আমরা মোট বিক্রিয়া যদি লিখতে চাই, কোষে মোট বিক্রিয়া কত হয়েছে সেটা যদি লিখতে চাই, তার আগে এটাকে আগে ইলেকট্রন 2টাকে ব্যালেন্স করে নেওয়া লাগবে। তো ইলেকট্রন ব্যালেন্স করার জন্য কাকে কত দিয়ে গুণ দেওয়া লাগবে? একটায় 3 আছে আর একটায় 2 আছে, তাইলে এটাকে 2 দিয়ে গুণ দিব, ওইটাকে 3 দিয়ে গুণ দিব, ওইটাকে 3 দিয়ে। তাইলে এই কাজটা করে ফেলি। এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ দিলে 2 অ্যালুমিনিয়াম -6 ইলেকট্রন, এটা থেকে এখানে 2 অ্যালুমিনিয়াম 3+, সলিড অ্যাকোয়াস। আর একইভাবে এটা হচ্ছে 3 দিয়ে গুণ দিচ্ছি, 3 ম্যাঙ্গানিজ 2+ প্লাস 6 ইলেকট্রন 3 Mn অ্যাকোয়াস সলিড। আচ্ছা, তবে আই মিন সমতা সব সময় দরকার হয় না, তবে করে নেওয়া ভালো। কারণ যখন ওই কিছু ম্যাথ করতে গেলে, আই মিন বিশেষ করে নার্নেস্টের সমীকরণ যেটাকে বলে, সেটা বের করতে গেলে সমতা করাটা দরকার হয়। সমতা না করলে ওই অঙ্ক করা যাবে না। আচ্ছা, তো এই জন্য আমরা সবসময় সমতা করব। আচ্ছা, সমতা করার পরে এটা ছিল অ্যানোডের বিক্রিয়া, এটা ক্যাথোডের বিক্রিয়া। তাহলে মোট কোষ বিক্রিয়া কত হয়েছে সেটা যদি আমরা লিখতে চাই, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে সেটা লিখতেছি আমি। তাহলে কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া আর কি, কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া লেখার সময় আমরা 2টাকে যোগ দিব। তো 2টাকে যদি যোগ দেই নরমাল, এইখানে অ্যালুমিনিয়াম 2 অ্যালুমিনিয়াম, বাম সাইডে হচ্ছে 2 অ্যালুমিনিয়াম আর ওখান থেকে 3 Mn2+, 2 অ্যালুমিনিয়াম 3+, আচ্ছা সরি অ্যালুমিনিয়াম প্লাস ওখানে হচ্ছে 3 Mn2+। এটা সলিড ছিল, এটা অ্যাকোয়াস, যে পাশে লেখা উচিত। আচ্ছা, এইটুকু হচ্ছে বাম সাইডে। আর 6টা ইলেকট্রন কাটাকাটি যাবে, ওই সাইডে আছে 2 অ্যালুমিনিয়াম 3+, 2 অ্যালুমিনিয়াম 3+ অ্যাকোয়াস প্লাস 3 Mn, 3 Mn সলিড। এটা হচ্ছে মোট কোষ বিক্রিয়া। এরকম লেখা হয়েছে সবার? ওকে, তো এটা গেল কোষ বিক্রিয়া। এখন আমরা তাহলে প্রথম পোরশন ছিল চিত্র আঁকা, সেটা আঁকছি। সেকেন্ড পোরশন ছিল কোষ বিক্রিয়া, লিখলাম। এবার থার্ড পোরশন হচ্ছে আমাদের কোষ সংকেতটা লিখতে হবে। তাহলে এবার পুরা কোষটার যদি সংকেত লিখতে চাই, বিক্রিয়া দেখেই সংকেত লেখা যায়, বিক্রিয়া দেখেই সংকেত লেখা যায়। সেটা হচ্ছে অ্যানোড বাম সাইডে লিখতে হবে। অ্যানোডে কি হয়েছে? অ্যানোডে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। সংকেত লেখার সময় আমরা কখনো এই সমতা সমীকরণ দেখব না, আমরা জাস্ট কি থেকে কি হয়েছে সেটা দেখব। তাহলে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, তাহলে বাম সাইডে থাকবে অ্যালুমিনিয়াম সলিড, একটা টান দিয়ে অ্যালুমিনিয়াম 3+ অ্যাকোয়াস। এটা গেল, লবণ সেতু ইউজ করা হয়েছে, তাহলে ডাবল টান। এবার ওই সাইডে কি হয়েছে? ম্যাঙ্গানিজ 2+ থেকে ম্যাঙ্গানিজ হয়েছে, ম্যাঙ্গানিজ 2+ অ্যাকোয়াস Mn। এই আমাদের পুরা কোষের সংকেত। জিনিসটা বোঝা গেছে রে? পূজা বুঝছিস?
এই তোলা হয়েছে সবার? পূজা তোলা হয়েছে নাকি তোর? কথা কয় না কেরে? ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকুক নাকি? তাহলে আমরা যেটা যেটা পড়লাম আবার একটু রিভিউ দিচ্ছি। আমাদের আগেরটা ছিল তড়িৎ বিশ্লেষণ কোষ, আজকে হচ্ছে ব্যাটারি। যদি ডিফারেন্স গুলা দেখি, যে প্রথমে তড়িৎ বিশ্লেষণ কোষ যেটা করতে পারতো, এই ডিফারেন্সটা প্রায় আসে। তড়িৎ বিশ্লেষণ কোষ হচ্ছে আহ, তড়িৎ শক্তিকে তো তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা বাইরে থেকে বিদ্যুৎ দিছি, আই মিন তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছি, বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া ঘটাইছি। আর তড়িৎ যেটা গ্যালভানিক কোষ, এখানে ভিতরে বিক্রিয়া ঘটছে, বাইরে আমরা কারেন্ট পাচ্ছি, এরকম ব্যাপার ছিল। এখন কারেন্ট কার থেকে কোন দিকে যাবে, কিভাবে আসবে, কোন কার বিভব বেশি কম, এগুলা বেসিক পরের দিন। আচ্ছা, আরো একটা ব্যাপার ছিল যে এই ক্ষেত্রে অ্যানোড হচ্ছে আহ, ধনাত্মক, সরি, এই ক্ষেত্রে অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড আহ, ধনাত্মক। আর যেটা তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ধনাত্মক ছিল, ক্যাথোড ঋণাত্মক ছিল। আচ্ছা, এই দুইটা গেল। আরেকটা হচ্ছে মেইন বেসিক মোটামুটি এই আর কি পার্থক্য বলা যায়। আর একটা জিনিস দুইটার মধ্যেই কমন, সেটা হচ্ছে অ্যানোডে ওখানেও জারণ ঘটছে, এখানেও অ্যানোডে জারণ ঘটবে। অ্যানোডে ক্যাথোডে ওইখানেও বিজারণ ঘটছে, এখানেও বিজারণ ঘটবে, কারণ অ্যানোড আর ক্যাথোডের নামটাই আসছে ওটা থেকে, যে অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। আচ্ছা, এই ছিল টোটাল ব্যাপার। তো আজকে আমরা কোনো ম্যাথ করি নাই, তবে এইটা গ নাম্বারে আসে আর কি, এই যে কি বিক্রিয়া ঘটছে, কোষ সংকেত কি, এইটুক লিখলে ফুল মার্ক পাওয়া যায়। তো মার্ক পাওয়া সোজা। তো আমরা পরের দিন ওই কেন লবণ সেতু ইউজ করা হয়, কিভাবে বিভব বের করে, এগুলা নিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, ও শোন, ভালো কথা, পরের ক্লাসটা হচ্ছে আমার রুটিনটা এরকম হবে, কারো যদি আপত্তি না থাকে, শনি সোম বুধ 7:30, শনি সোম বুধ আর শুক্র 7:30 থেকে পড়াবো। আই মিন ফিজিক্স 2 দিন নিব, কেমিস্ট্রি 2 দিন নিব, বুঝছিস? কারো কি সমস্যা আছে? শনি সোম বুধ শুক্র, শুক্র 7:30 থেকে। ওকে? না, ওভাবে না, ধর একদিন আমরা কেমিস্ট্রি নিব, পরের দিন ফিজিক্স নিব, এভাবে করবো আর কি। ওকে? ওকে, তাহলে শনি সোম বুধ শুক্র 7:30 থেকে। ওকে? আচ্ছা, আল্লাহ হাফেজ।